নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এই মুহূর্তে আবির। আজ সকাল থেকেই গোটা রাজ্যের রাজনৈতিক মহলের কাছে এটি অবাক করা খবর এসে পৌঁছয়। আপনারা এতক্ষণে সে খবর জেনেও গিয়েছেন, কিন্তু যেহেতু সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই লাইভ দিতে আসা, ফলে আমি আপনাদেরকে একবার শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, তার রহস্য মৃত্যু। তার বাড়ি লাগোয়া যে দলীয় কার্যালয়, যেখানে রামপুরহাটের প্রাক্তন বিধায়ককে দীর্ঘ বছর ধরে দেখতে পাওয়া যেত, সেই দলীয় কার্যালয়ের যে ঘর, সেখান থেকে তার দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তিনি আত্মহত্যা করেছেন, গলায় দড়ি ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে যেহেতু ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত, তার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কেউ কোনো কথা বলতে পারবেন না। তবে আশীষ বন্দ্যোপাধ্যায়ের এই যে রহস্য মৃত্যু বা তার যে মৃত্যু, তাকে ঘিরে জোরদার রাজনৈতিক আলোচনা ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে। দেখো, শুরু হওয়ারই মতো গোটা বিষয়টি। তার কারণ হচ্ছে যে আশীষ বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন রাজনীতিবিদ, যাকে বলা হয় হচ্ছে বিরল রাজনীতিবিদ। সেটা বাম, কংগ্রেস, বিজেপি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বলছেন। 2011 সালে তিনি রাজ্যে যখন পালাবদল হয়, রাজ্যের পালাবদলের পর থেকে তিনি মন্ত্রী। তিনি প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, পরবর্তী সময় বায়োটেকনোলজি বিভাগের দায়িত্ব সামলেছেন, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি দপ্তরের দায়িত্ব সামলেছেন। আবার সেই ব্যক্তি অনেকে 2021 সালে মন্ত্রী না হওয়ায় অবাক হয়েছিলেন, যদিও তাকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়। সদা হাস্যমুখী একজন ডেপুটি স্পিকার বা বলা ভালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই আশীষ বন্দ্যোপাধ্যায়, যাকে কোনোদিন তার নিজের এলাকা তো ছেড়ে দিন, অন্য এলাকার কোনো মানুষজনও উচ্চস্বরে কথা বলতে শোনেনি, কাউকে অপমানজনক কোনো শব্দ বলতে শোনা যায়নি। এবং তিনি যেহেতু দীর্ঘদিন ধরে অধ্যাপনার সঙ্গে সংযুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের মধ্যেই জড়িত ছিল হচ্ছে একটি শব্দ, তিনি প্রত্যেককে একটা শিক্ষক সুলভ মনোভাব নিয়ে দেখতেন। তো যে ব্যক্তি তিনি ছাত্র গড়ার, সমাজ গড়ার কারিগর ছিলেন, সেই ব্যক্তির এইভাবে রহস্যজনকভাবে মৃত্যু গোটা সমাজকে অবাক করে দিয়েছে। বারবার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গিয়ে আমার হাতে থাকা অন্য মোবাইলের স্ক্রিনে বারবার চোখ চলে যাচ্ছে। তার কারণ আশীষ বন্দ্যোপাধ্যায়ের যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই ঘর থেকে একটি কাগজ উদ্ধার হয়েছে, যেখানে একটি লেখা রয়েছে, যেটাকে বলা হচ্ছে তার সুইসাইড নোট। তবে সেটি সত্যি তার সুইসাইড নোট কিনা সেটা তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে এটিকেই ধরে নিয়ে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবং এই সুইসাইড নোটে যে মানে যে লেখাগুলি লেখা রয়েছে, সেই লেখা হচ্ছে অবাক করা মতো। তিনি কি লিখছেন? লিখছেন, সারা জীবন শিক্ষকতা করেছি, কোনোদিন ক্লাস ফাঁকি দিইনি, স্পেশাল ক্লাস নিয়েছি, ছাত্রদের অনেককে বিনা পয়সায় পড়িয়েছি, ওদের প্রচুর ভালোবাসা পেয়েছি। তো এই ধরনের শিক্ষকের, তিনি যতই রাজনীতির সঙ্গে সংযুক্ত হন না কেন, তার এই ধরনের মৃত্যু গোটা সমাজকে অবাক করে দিয়েছে। অনেকেই ভেবে উঠতে পারছেন না যে কেন তিনি এই ধরনের সিদ্ধান্ত নিলেন। তিনি লিখেছেন, যেহেতু আপনারা জানেন যে তিনি তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন, এবং এই টিআরডিএ কে নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে বিস্তর অভিযোগ উঠতে শুরু করে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে বলা হচ্ছে যে তিনি উল্লেখ করেছেন যে তিনি জেনারেল মিটিং এ উপস্থিত থাকা ছাড়া কোনো প্ল্যান পাস করেননি, চেকে সই করেননি, তাই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঠিক নয়, তিনি কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি লিখেছেন, রামপুরহাট কলেজে অধ্যাপনা তিনি করেছেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে থেকেছেন, মিশেছেন, কখনো কোনো ছাত্রছাত্রীদের থেকে টাকা নেননি। চিঠিতে বারবার করে লেখা হয়েছে তিনি কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না, উল্লেখিত হয়েছে। চাকরি দুর্নীতি, আর্থিক দুর্নীতি, কারো থেকে টাকা নেওয়া, কোনো কিছুর সঙ্গেই তিনি যে যুক্ত ছিলেন এমন প্রমাণ এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ কোনোভাবে দিতে পারেননি। কলেজে অধ্যাপনা করার সময় তিনি কোনো সুযোগ সুবিধা নেননি। তিনি লিখেছেন, পরিবারের লোকজনের উদ্দেশ্যে লেখা হয়েছে যে তার রাজনীতিতে আসাটা ভুল হয়েছে, রাজনীতিতে এসে প্রতিহিংসার শিকার হয়েছেন, পরিবারের কেউ যেন কোনো রাজনীতিতে যেন না আসেন, তিনি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে দিয়ে গেছেন। লেখা হয়েছেন, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যেন বজায় থাকে, অর্থাৎ পারিবারিক কোনো সমস্যা যে ছিল না তা একেবারেই বোঝা যাচ্ছে। এবং চিঠির একেবারে শেষে তিনি লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
তবে মূল গুরুত্বপূর্ণ যে বিষয় বা যে পয়েন্ট সেখানে তিনি করছেন যে টিআরডিএ তে জেনারেল মিটিং ছাড়া আর তার কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না, আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এই বিষয়ে কোনোদিন কেউ কোনো আলোচনা করেননি। আমাকে অপমান মেলাইন করার জন্য যা যা করা হলো তাকে আমি ধিক্কার জানাই। আমার তাই মনে হয়েছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি, ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যে থাক। তো এই হচ্ছে মূল বিষয়। এখন টিআরডি এর ঘটনার সঙ্গে যে যে বিষয় সংযুক্ত রয়েছে তাকে কেন্দ্র করে কিভাবে তদন্ত প্রক্রিয়া চলছে আপনারা জানেন। নগরায়ণ দফতরের তরফ থেকেও তদন্ত প্রক্রিয়া চালিয়ে রাখা হচ্ছে, তারাও করছেন গোটা বিষয়টিকে নিয়ে, এবং বিভিন্ন বিষয় এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, সংযুক্ত হচ্ছে। তো তার এই মৃত্যু যে অত্যন্ত দুঃখজনক এবং গোটা সমাজকে নাড়িয়ে দিয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই তার মৃত্যুর ঘটনাতে অনেকেই শোক প্রকাশ করেছেন। তিনি সদ্য নব্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান সহ, স্নেহাশিস চক্রবর্তী সহ, নরেন্দ্রনাথ চক্রবর্তী, রিজু দত্ত তারা সেখানে রওনা হয়েছেন। জেলার নেতারা সেখানে পৌঁছেছেন। আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, সাগরিকা ঘোষ, কুণাল ঘোষের মতো নেতারা এই মৃত্যুতে তারা যেমন শোক প্রকাশ করেছেন, একই সঙ্গে যাতে পর্যাপ্ত প্রকৃত তদন্ত হয় সেই বিষয় নিয়েও জানিয়েছেন। তবে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো নিপাট একজন ভদ্রলোকের, মানুষের সত্যি টিআরডি এর সঙ্গে কি সংযোগ, তিনি কি আদেও এই ধরনের যে দুর্নীতির বিষয়ে অভিযোগ তোলা হচ্ছে তার সঙ্গে সংযুক্ত ছিলেন কিনা তা একাধিক প্রশ্নের তুলে দিয়ে গিয়েছে, এবং কার্যত সেই সংক্রান্ত প্রশ্ন তিনি তার শেষ চিঠিতেও কার্যত উল্লেখ করে দিয়ে গেলেন। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।